আমরা তো সবাই বাংলা ভাষায় কথা বলি তাই না? কিন্তু কখনো কি মনে হয়েছে এই যে আমরা এত সহজে কথা বলছি এর পেছনে আসলে কি আছে, কিভাবে এটা কাজ করে? আসলে প্রত্যেকটা ভাষারই কিন্তু একটা নিজস্ব নিয়ম আছে, একটা কাঠামোর মতো, অনেকটা একটা গোপন মানচিত্রের মতো, যা আমাদের পথ দেখায়। কোন শব্দের পর কোনটা বসবে, কিভাবে একটা সুন্দর অর্থপূর্ণ বাক্য তৈরি হবে, সবকিছুই এই মানচিত্রটা ঠিক করে দেয়। চলুন আজ সেই মানচিত্রটা একটু খুলে দেখা যাক। তো একেবারে মূল প্রশ্নটা দিয়ে শুরু করা যাক। ভাষা আসলে কিভাবে কাজ করে? এটা তো এমন একটা জিনিস যা আমরা প্রায় নিঃশ্বাস নেওয়ার মতোই স্বাভাবিকভাবে ব্যবহার করি। কিন্তু এর ভেতরের কলকবজাগুলো কিন্তু বেশ জটিল আর অবাক করার মতো। আর এই রহস্যের দরজার চাবিটা কি জানেন? ওটাই হলো ব্যাকরণ। ব্যাকরণ নামটা শুনলেই আমাদের অনেকেরই হয়তো স্কুলের সেই কঠিন নিয়মকানুনের কথা মনে হয়, কিন্তু ব্যাপারটা মোটেও তেমন না। ভাবুন তো, ব্যাকরণ হলো আসলে একটা বিজ্ঞান, যে বিজ্ঞানের কাজ হলো একটা ভাষার নিয়মকানুন আর তার নিজস্ব বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করা, আর তারপর সেগুলোকে সুন্দর করে গুছিয়ে আমাদের সামনে তুলে ধরা। বলতে পারেন এটা ভাষার একটা ব্লুপ্রিন্ট, যা আমাদের বুঝতে সাহায্য করে যে পুরো ভাষাটা কিভাবে দাঁড়িয়ে আছে। আচ্ছা, তাহলে এই ভাষার মানচিত্র আবিষ্কারের গল্পটা একটু শোনা যাক। কারা ছিলেন সেই প্রথম মানুষগুলো, সেই গোয়েন্দারা, যারা বাংলা ভাষার এই গঠনটাকে প্রথমবার লেখার চেষ্টা করেছিলেন? দেখুন, বাংলা ব্যাকরণ নিয়ে কাজ কিন্তু আজ থেকে হচ্ছে না। এর ইতিহাস বেশ পুরনো। গল্পের শুরুটা হয় সেই ১৭৪৩ সালে। মানুয়েল দা আসুমশাও নামে একজন পর্তুগিজ পাদ্রী, তিনিই কিন্তু প্রথম বাংলা ভাষার একটা ব্যাকরণ লিখেছিলেন। তার ঠিক পরপরই ১৭৭৮ সালে এলেন ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড, তিনি লিখলেন ইংরেজিতে। এরপর ১৮০১ সালে উইলিয়াম ক্যারিও একটা লিখলেন, কিন্তু আসল মোড়টা এলো ১৮৩৩ সালে। এই বছরে রাজা রামমোহন রায় প্রকাশ করলেন গৌড়ীয় ব্যাকরণ, আর এটাই ছিল একটা বিরাট ঘটনা। কেন? কারণ এটাই ছিল কোনো বাঙালি লেখা প্রথম একটা সম্পূর্ণ বাংলা ব্যাকরণ। মানে প্রথমবারের মতো একজন বাঙালি বাঙালিদের জন্য বাংলা ভাষার গঠনটাকে বিশ্লেষণ করলেন। এটা ছিল সত্যি এক ঐতিহাসিক মুহূর্ত। বেশ, ইতিহাস তো জানা হলো। এবার চলুন ভাষার একদম ভেতরে ঢোকা যাক, এর মূল উপাদানগুলোকে একটু ভেঙে চুরে দেখি। মানে একটা ভাষাকে যদি সত্যি সত্যি বুঝতে হয়, তাহলে তো এর ছোট ছোট অংশগুলোকেও চিনতে হবে, তাই না? আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি নবম-দশম শ্রেণীর যে বাংলা ভাষার ব্যাকরণ বই, সেখানে ভাষার আলোচনার জন্য ৪টি প্রধান দিকের কথা বলা আছে। এই ৪টি বিষয়কে বলা যেতে পারে বাংলা ব্যাকরণের ৪টা পিলার বা স্তম্ভ। এদের উপরে পুরো ভাষাটা দাঁড়িয়ে আছে। তো কি সেই ৪টা স্তম্ভ? প্রথমটা হলো ধ্বনিতত্ত্ব, মানে ভাষার সাউন্ড বা আওয়াজ নিয়ে যা কিছু আলোচনা। দ্বিতীয়টা হলো রূপতত্ত্ব, যেখানে শব্দ আর তার গঠন নিয়ে কথা হয়। ৩ নম্বরে আছে বাক্যতত্ত্ব, মানে কিভাবে বাক্য তৈরি হবে তার নিয়মকানুন। আর একদম শেষে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থতত্ত্ব, মানে শব্দ বা বাক্যের আসল মানেটা কি। চলুন এবার এক এক করে প্রত্যেকটা বিষয়কে একটু কাছ থেকে দেখি। সবার প্রথমে আসে ধ্বনিতত্ত্ব। একে আমরা ভাষার পরমাণু বা অ্যাটমের সাথে তুলনা করতে পারি। মানে ভাষার সবচেয়ে ছোট কিন্তু সবচেয়ে জরুরি অংশ হল এর এক একটা ধ্বনি। তাহলে ধ্বনিতত্ত্ব কি? এটা হলো ব্যাকরণের সেই শাখা যেখানে ভাষার প্রত্যেকটা ধ্বনি, বর্ণ, তার উচ্চারণ, এগুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হয়। যেমন ধরুন, আমরা যখন প বলি তখন আমাদের দুটো ঠোঁট বন্ধ হয়ে বাতাস বেরিয়ে আসে। আবার যখন ত বলি তখন জিভের ডগাটা গিয়ে দাঁতের গোড়ায় লাগে। এই যে ছোট ছোট পার্থক্য, এগুলোই ধ্বনিতত্ত্বের আলোচনার বিষয়। বেশ, পরমাণু অর্থাৎ ধ্বনি তো আমরা পেয়ে গেলাম। এবার এই পরমাণুগুলো একটার সাথে আরেকটা জুড়ে গিয়ে কি তৈরি হয়? তৈরি হয় অণু, মানে শব্দ। আর এই শব্দ তৈরির বিজ্ঞানটাই হলো রূপতত্ত্ব। রূপতত্ত্বকে শব্দতত্ত্বও বলা হয়। এর কাজ হলো প্রত্যেকটা শব্দকে ব্যবচ্ছেদ করা, তার গঠনটা বোঝা। যেমন চল, এটা একটা মূল শব্দ। এখান থেকে কিভাবে চলা, চলন্ত, এমনকি চলচ্চিত্রের মতো একদম নতুন নতুন শব্দ তৈরি হয়ে যাচ্ছে, এই পুরো প্রক্রিয়াটাই রূপতত্ত্ব আমাদের বুঝিয়ে দেয়। এখন আমাদের হাতে ধ্বনিও আছে, শব্দও আছে।
কিন্তু শুধু কিছু শব্দ এলোমেলোভাবে বললেই তো আর মনের ভাব প্রকাশ হয় না, তাই না? সেগুলোকে একটা নিয়মে সাজিয়ে একটা অর্থপূর্ণ কাঠামো তৈরি করতে হয়। আর এখানেই আসে বাক্যতত্ত্বের খেলা। বাক্যতত্ত্ব আমাদের শেখায় কিভাবে একটা বাক্যকে সাজাতে হবে, কোন পদের পর কোন পদ বসবে। যেমন আমরা বলি আমি ভাত খাই, কখনো কি বলি খাই আমি ভাত? বলি না। কারণ কি? কারণ বাংলা ভাষার একটা নিজস্ব ফর্মুলা আছে। প্রথমে কর্তা, তারপর কর্ম, আর সব শেষে ক্রিয়া, অর্থাৎ সাবজেক্ট অবজেক্ট ভার্ব। মজার ব্যাপার হলো ইংরেজিতে কিন্তু নিয়মটা আলাদা, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এই যে ভাষার ভিন্ন ভিন্ন গঠন, এটাই বাক্যতত্ত্বকে এত আকর্ষণীয় করে তুলেছে। বাহ, আমরা ধ্বনি দিয়ে শব্দ বানালাম, শব্দ দিয়ে বাক্য তৈরি করে ফেললাম। কিন্তু এই সব কিছুর কি কোনো মানে আছে? যদি মানেই না থাকে তাহলে তো সবটাই বৃথা। ভাষার এই যে প্রাণ বা আত্মা, সেটা নিয়েই কাজ করে অর্থতত্ত্ব। অর্থতত্ত্ব শুধু শব্দের আবিধানিক অর্থ নিয়ে বসে থাকে না, বরং এর ভেতরের গভীর অর্থটাও খুঁজে বের করে। যেমন মাথা শব্দটা ধরুন, এর সোজা মানে হলো আমাদের শরীরের একটা অঙ্গ। কিন্তু যখন কেউ বলে ছেলেটার মাথা ভালো, তখন মাথা মানে হয়ে যায় বুদ্ধি বা মেধা। এই যে একই শব্দের পরিস্থিতি অনুযায়ী অর্থ বদলে যাচ্ছে, এটাই অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। এই কথাটা কিন্তু একদম সত্যি। অর্থ ছাড়া একটা ভাষার ধ্বনি, শব্দ বা বাক্য সব কিছুই আসলে ফাঁকা। এগুলোর কোনো মূল্য নেই। অর্থই ভাষাকে জীবন্ত করে, প্রাণ দেয়, আর একে অপরের সাথে যোগাযোগের মাধ্যম হিসাবে সফল করে তোলে। তো সব আলোচনার শেষে একটা প্রশ্ন থেকে যায়, ব্যাকরণের এই যে এত নিয়ম কানুন, এত গঠন, এগুলো কি ভাষাকে একটা গণ্ডির মধ্যে আটকে ফেলে, নাকি ঠিক এর উল্টোটা? এই নিয়মগুলো আছে বলেই কি আমরা আমাদের মনের ভেতরের জটিল ভাবনাগুলোকে এত গুছিয়ে, এত স্পষ্টভাবে প্রকাশ করার স্বাধীনতা পাই? ব্যাপারটা কিন্তু ভাবার মতো।